এই জিনিসটা প্রথম অংশের মধ্যে কোনো অর্থ থাকে না, পরের অংশের মধ্যে অর্থ থাকে। সাফিক্স দিয়ে যে শব্দটা গঠিত হবে সেটার প্রথম অংশের মধ্যে অর্থ থাকে কিন্তু পরের অংশের মধ্যে কোনো অর্থ থাকে না। আর সমাস যেটা, এইটা দেখেন আমাদের দুই সাইডেই অর্থ থাকে। বিদ্যালয় শব্দটা কোন নিয়মে গঠিত? একটু আমরা এটার অ্যান্সারটা একটু পরে আলোচনা করি। ফার্স্টে আমাকে বলেন তো, শব্দের ক্ষেত্রে কোনটা আগে হবে? অর্থটা আগে হয় নাকি উচ্চারণটা আগে হয়? আমরা ভাত দ্বারা ফোকাস করব কোনটা, ভাতের উচ্চারণের দিকে নাকি ভাতের মানে হচ্ছে অস্তিত্ব, মানে চালের দিকে? কোনটা আমাদের অস্তিত্বটা হবে বলেন তো? আমার কাছে একটা মোবাইল আছে, মোবাইল দ্বারা উদ্দেশ্য কি হবে বলেন তো? মোবাইল দ্বারা উদ্দেশ্যটাকে আপনি মোবাইল উচ্চারণের প্রতি ফোকাস করবেন নাকি মোবাইল যে ভিজিবল জিনিসটা আছে ওইটার প্রতি ফোকাস করবেন? তার মানে আমাদের মেইন ফোকাস হচ্ছে অর্থের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না? মনে করেন আমি একটা শব্দ লিখলাম উপসর্গ। স্যার, উপসর্গ জিনিসটা কি আমরা জানি? উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্স। প্রত্যয় মানে কি? প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স। উপসর্গের জিনিসটা কি? প্রথম অংশটা কি থাকে? অর্থহীন, পরের অংশটা কি থাকে? অর্থবোধক, ঠিক না? তো রিসেন্ড যখন আমরা বলতেছি, রিটা হচ্ছে আমাদের প্রিফিক্স, সেন্ড মানে কি? পাঠানো। লালি মা, এটাকে ভাঙলে কি হবে? লাল যোগ ইমা। যেমন ইংরেজিতে আমরা বলি না এরকম যে উইকনেস, বা দেখেন এই যে দুর্বলতা, প্রথম অংশটা আমাদের অর্থ থাকে, পরের অংশটা হচ্ছে আমাদের কি? অর্থহীন থাকে। অনেক ক্ষেত্রে আদি স্বরের পরিবর্তন হয়, অনেক ক্ষেত্রে আদি স্বরের পরিবর্তন হয়। আদি স্বরের পরিবর্তনটা কি? যেমন দেখেন দিন যোগ ইক, এটাকে আমরা কি বলি? দৈনিক। সম প্লাস জ, এটাকে আমরা কি বলি বলেন তো? সাম্য। তার মানে দেখছেন আদি স্বরের পরিবর্তন হয়েছে কিনা? এই দেখেন তো এখানে আদি স্বর মানে প্রথম অংশের পরিবর্তন হয়েছে কিনা। 3 নম্বরে যদি আমরা দেখি যে সমাস, এক্সাম্পল দুইটাই অর্থবোধক থাকে, ঠিক না? সিংহাসন, দেখেন তো সিংহ, সিংহাসন, এটা কি? দেখেন তো সিংহর একটা অর্থ আছে কিনা? সিংহর একটা অর্থ আছে, আবার কি চিহ্নিতর অর্থ আছে, আবার আসনেরও অর্থ আছে। তার মানেই দেখেন তিনটা জিনিস আমাদের ক্লিয়ার হলো। একটা হচ্ছে প্রিফিক্স দিয়া যে শব্দটা হবে এই জিনিসটা প্রথম অংশের মধ্যে কোনো অর্থ থাকে না, পরের অংশের মধ্যে অর্থ থাকে। সাফিক্স দিয়া যে শব্দটা গঠিত হবে সেটার প্রথম অংশের মধ্যে অর্থ থাকে কিন্তু পরের অংশের মধ্যে কোনো অর্থ থাকে না। সাফিক্স ক্লিয়ার? আর সমাস যেটা, এইটা দেখেন আমাদের দুই সাইডেই অর্থ থাকে। এই তিনটা জিনিস, এই যে আমরা যে এতক্ষণ প্রিফিক্স সাফিক্স এগুলো পড়লাম, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলা দেখেন তো সব শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় ছিল কিনা, মানে শব্দের গঠন প্রক্রিয়ার আলোচনার বিষয় ছিল কিনা। 4 নম্বরে আমরা যেটা দেখি এটা কি? সন্ধি। তো দেখেন একটু মনে করে দেখেন তো, সন্ধি কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয় ছিল? ধ্বনি তত্ত্ব। মনে আছে আমাদের? এই যে সন্ধির কথাটা বলতেছি, এটা সমাসবোধক শব্দ থাকতে পারে, প্রত্যয়ের মধ্যেও সন্ধি হইতে পারে, উপসর্গের মধ্যেও সন্ধি হইতে পারে। সন্ধি গঠিত শব্দ সমাসের মধ্যেও আমরা করতে পারবো, প্রত্যয়ের মাধ্যমেও করতে পারবো, আবার কি উপসর্গের মাধ্যমেও আমরা করতে পারবো। ফার্স্টে দেখি আমরা উপসর্গ দিয়া যে শব্দটা আমরা সন্ধি করব, উপসর্গ দিয়া। যেমন দেখেন স্যার, দেখেন নি যোগ আকার, মনে আছে? নি যোগ আকার, এটা কি নিরাকার বলছি কিনা আমরা? পড়ছি না আমরা? নিরাকার। তো দেখেন এটা উপসর্গ দিয়েও গঠিত হয়েছে, আবার সন্ধির মাধ্যমেও গঠিত হয়েছে কিনা। মিতা যোগ আলী, মিতালি, আলী তো একটা প্রত্যয়, আলী তো একটা প্রত্যয়, ঠিক না? এটা কোনো অর্থ নাই। দেখেন তো এটা সন্ধিও হয়েছে কিনা, আবার প্রত্যয় হয়েছে কিনা। প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে, সন্ধির মাধ্যমেও গঠিত হয়েছে। এবার দেখেন সেম এটা, বাই দেখেন পাঠাগার, এটা সন্ধিও হয়েছে, আবার কি সমাসও হয়েছে কিনা। উপসর্গ প্রত্যয় সমাস, এই সবগুলা হচ্ছে শব্দতত্ত্বের বিষয়, ঠিক না? সন্ধি হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের বিষয়। ঠিক আছে? এখানে শব্দের ক্ষেত্রে যদি গঠন প্রণালী বলি আমরা, কোনটা আগে হবে? অর্থের দিকটা ফোকাস করবেন না উচ্চারণের দিকটা ফোকাস করবেন? অর্থের দিকটা আমরা ফোকাস করব। তার মানে দেখেন এই অপশনের মধ্যে আমাদের, বিদ্যালয় শব্দের মধ্যে আমাদের অপশনের সন্ধিও আছে, আমাদের সমাসও আছে। এখন আমরা কোনটা একসেপ্ট করব বলেন তো? আমাদের একসেপ্ট করতে হবে স্যার এইটা, যে এটা আসলে সমাস সাধিত শব্দ। এখন সেম কোশ্চেনটা যদি আমি এভাবে লিখতাম যে উচ্চারণের দিক থেকে বা ধ্বনিগত দিক থেকে বিদ্যালয় শব্দটা কোন নিয়মে গঠিত, যদি এভাবে আসতো, আলয় শব্দটা তো ঘর,
তখন কিন্তু আবার আপনি সমাস দিলে হবে না, কারণ আমি বলেই দিছি যে এটা ধ্বনিগত দিক থেকে, তখন আপনাকে সন্ধির দিকটা দিতে হইতো। নবান্ন বলতে আমরা কি বুঝি? নবান্ন বলতে একটা অনুষ্ঠান বুঝি না? নবান্ন এটা কোন নিয়মে গঠিত? তাহলে আগে কি হবে, যেহেতু এটা অনুষ্ঠান, এটা সমাস হবে। কিন্তু আমি যদি বলি উচ্চারণের দিক থেকে নবান্ন শব্দটা কোন নিয়মে গঠিত, তখন আমরা দিব সন্ধি। শব্দের যদি কোনো আদি স্বরের পরিবর্তন হয়, দেখছেন একটু আগে বলছিলাম না যে দৈনিকের জিনিসটা, শব্দের যদি কোনো আদি স্বরণ পরিবর্তন হয় তাহলে এটা কি হবে? প্রত্যয় গঠিত শব্দ। দেখছেন, যেমন দেখেন ইতিহাস থেকে ঐতিহাসিক, দেখছেন ইতিহাস থেকে ঐতিহাসিক। আর যদি অর্থের প্রাধান্য থাকে তাহলে কি হবে? সমাস যোগে গঠিত হবে। বুঝাইছিলাম এটা আপনাদেরকে, দেখছেন বিদ্যালয়, নবান্ন। আর যদি দেখেন আদি স্বরের কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের কি মনে রাখতে হবে স্যার? উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি। দেখছেন, উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি। লাস্টের কথায় এখানে আমরা তুলে ধরছি, দেখেন যদি সন্ধির সাথে অন্যান্য টপিকের মিলে যায় তাহলে সন্ধির অবস্থান সবার শেষে হবে। যদি সন্ধির সাথে যদি অন্যান্য টপিক মিলে যায় তাহলে কি হবে? সন্ধির অবস্থান সবার শেষে হবে। আগে আমাদের কাকে প্রায়োরিটি দিতে হবে? যদি প্রথম অংশে উপসর্গ থাকে উপসর্গটাকে প্রায়োরিটি দিব, যদি প্রত্যয় থাকে প্রত্যয়টাকে দিব, আর যদি এগুলো না থাকে তাহলে সমাসটাকে আমরা ফোকাস করব, একটু আগে যেটা আলোচনা করছি।